গ্লাইকোলাইসিস ধাপে গ্লুকোজ যখন বিক্রিয়া অংশগ্রহণ করে, যে বিক্রিয়া করে সেটা সাবস্ট্রেট। তাহলে গ্লুকোজ যেহেতু বিক্রিয়া অংশগ্রহণ করতেছে, সো গ্লুকোজ একটা সাবস্ট্রেট, আর গ্লুকোজের কার্বন আছে 6টা, সো সেটা একটা হেক্সোজ। গ্লুকোজ এক ধরনের হেক্সোজ, কারণ তাতে 6টা কার্বন আছে। এই কাইনেজ নামক বিক্রিয়ায় ম্যাগনেসিয়াম আয়নের উপস্থিতিতে এটিপি ভেঙে এডিপি আর অজৈব ফসফেট তৈরি করে। বিক্রিয়াটার নাম কি? কাইনেজ। কাইনেজ এনজাইমের নামও আছে, বিক্রিয়ার নামও আছে। এখানে বিক্রিয়ার নাম, কারণ ম্যাগনেসিয়াম সেখানে প্রভাবক একজন আছে। এই জন্য কাইনেজটা কাইনেজটা হচ্ছে বিক্রিয়া, এখানে বিক্রিয়ার নাম, আর হেক্সোকাইনেজটা হচ্ছে এনজাইমের নাম। হ্যাঁ, হেক্সোকাইনেজ আলাদাভাবে এনজাইম। এই দেখো, কাইনেজ বিক্রিয়ার ফলে এটিপি ভাঙিয়া এডিপি আর অজৈব ফসফেট তৈরি হয়। এই অজৈব ফসফেটটা গ্লুকোজের সাথে যুক্ত হয়ে গ্লুকোজ 5-ফসফেট গঠন হয়। বিক্রিয়াটার নাম কি? কাইনেজ, যার ফলে একটা অজৈব ফসফেট পাওয়া গেছে। এই অজৈব ফসফেটটা কোন সাবস্ট্রেটের সাথে যুক্ত হচ্ছে? হেক্সোজের সাথে, তাই না? তাহলে এখানে সাবস্ট্রেট ও হেক্সোজ, আর বিক্রিয়ার নাম কি? যার মাধ্যমে ফসফেট পাওয়া গেল, কাইনেজ। ওই সাবস্ট্রেট হেক্সোজের সাথে কাইনেজের নাম যোগ করে কি পাওয়া গেল? হেক্সোকাইনেজ। এখানে হেক্সোকাইনেজ একটা এনজাইম, সেটা বলছে। আর পাইরুভিক অ্যাসিড কাইনেজ, হ্যাঁ, পাইরুভিক অ্যাসিড কাইনেজ এভাবে আছে, যার পাইরুভিক অ্যাসিড ফসফোরিল পাইরুভিক অ্যাসিড কাইনেজ এভাবে, মেইনলি পাইরুভিক অ্যাসিড কাইনেজ যা ফসফোরিল পরে তৈরি হয়। বা স্যার, হ্যাঁ, পানি ব্যবস্থা হয় না স্যার? আচ্ছা, ঠিক আছে, আমি দিচ্ছি। শুধু আমার সাথে যদি আমিও রাজি আছি স্যার। প্রথম কথা, যদি আমি প্রস্তাবিক গ্রুপ আলোচনা করতে চাই, তাহলে তার আগে একটা ছোট্ট কথা শোনা দরকার। গঠন অনুযায়ী এনজাইমগুলোকে দুই ভাগে ভাগ করা যায়। কি অনুযায়ী? গঠন অনুযায়ী এনজাইমগুলো দুই প্রকার, যা একটাকে বলা হয় সরল এনজাইম, আর একটাকে বলা হয় যৌগিক এনজাইম। শুনছেন কি? গঠন অনুযায়ী এনজাইম কয় প্রকার? সরল এনজাইমে একটু করে খাও আর পাস করে দাও। কে কে না চাইলো পানি? স্যার, হ্যাঁ বাবা, আগে যে কাজে হাত ধুচ্ছে এই কাজ হয়ে গেছে, এই পাশে ঘুরে আসবেন। আর মুখ লাগাবেন না, কেউ কম কম করে খাবেন। মুখের একটু সব করে দাও। হ্যাঁ, দেখো এইদিকে। আচ্ছা, দ্রুত পানিটা শেষ হোক, কাছে না শেষ না হলে মনে হবে না। ও হ্যাঁ, এই ফাঁকে আমি টাকাটা নিয়ে নিচ্ছি। এই যে ছেলেরা একটু করে এই ছেলে অলি, তুমি তোমার আগের মাসে আগের মাসে এরপরে এই মাস থেকে শেষ করবো। ওইটা যে মিনিট ক্যালকুলাস নিয়ে পড়েছে তাদের যে শেষের দিকে ছেলেরা, আমরা আলোচনায় যাবো। আমরা বলতেছিলাম
যে গঠন অনুযায়ী এনজাইম দুই প্রকার, একটাকে বলে সরল এনজাইম, একটা নাম সংজ্ঞা। আমরা এনজাইমের সংজ্ঞা প্রথমে বলেছিলাম এনজাইম প্রোটিন জাতীয় পদার্থ। এটা এনজাইম প্রোটিন জাতীয় পদার্থ। লক্ষ্য কর, যে সমস্ত এনজাইমকে ভাঙলে প্রোটিন ছাড়া আর অন্য কোনো উপাদান পাওয়া যায় না তাদেরকে সরল এনজাইম বলে। শুনছিস কি? যে সমস্ত এনজাইমকে ভাঙলে প্রোটিন ছাড়া অন্য কোনো উপাদান পাওয়া যায় না তাদেরকে কি বলে? সরল এনজাইম। কিন্তু যে এনজাইমগুলোকে ভাঙলে প্রোটিন ছাড়াও অন্য কোনো অপ্রোটিন জাতীয় বস্তু পাওয়া যায়, প্রোটিন নয় এমন বস্তু পাওয়া যায়, তাদেরকে কি বলে? যৌগিক এনজাইম। তাহলে কথাটাকে আবারও বলছি, যে সমস্ত এনজাইমকে ভাঙলে প্রোটিন ছাড়াও অপ্রোটিন জাতীয় বস্তু পাওয়া যায় তাকে কি বলে? যৌগিক এনজাইম। তার মানে ভাব, যৌগিক এনজাইম সমান প্রোটিন যোগ অপ্রোটিন। তাই না? জানিস গোপন খবর শুরু আমার সাথে, প্রোটিন নয় এমন বস্তু সেটা পরে যাবো। স্যার এখানে তো স্যার প্রোটিন আর প্লাস অপ্রোটিন যেটা আছে স্যার সেটা তো স্যার কনজুগেটেড প্রোটিন। স্যার যেটা যৌগিক এনজাইম দ্যাটস কল্ড কনজুগেটেড এনজাইম। কথা বুঝছো? ওটা নামই যুগ্ম এনজাইম। জানেন কথা বলো, যুগ্ম কথাটা ইউজ করে না, যৌগিক কথাটা ইউজ করে, ওটাকে ইংরেজিতে কনজুগেটেড বলা হয়। একই জিনিস আমার সাথে দেখাকে। তাহলে বলছিলাম যৌগিক এনজাইম সমান প্রোটিন যোগ অপ্রোটিন। তাহলে যৌগিক এনজাইমকে আমরা কিছু প্রোটিন পাবো, তার সাথে কিছু অপ্রোটিন। এই যে যৌগিক এনজাইমের যে প্রোটিন অংশটা, এই প্রোটিন অংশটাকে বলা হয় অ্যাপো এনজাইম। কি বলা হয়? অ্যাপো এনজাইম। আমি তোদের জন্য প্রশ্ন করি, বা আমি কথাটাকে অবশ্যই আবার বলবো, আমার সাথে মনোযোগ দিতে হবে, যে অ্যাপো এনজাইম কি যদি প্রশ্ন করা হয়, বলবো যৌগিক এনজাইমের প্রোটিন অংশটাকে অ্যাপো এনজাইম বলে। পারবি না? যৌগিক এনজাইমের যৌগিক এনজাইমের প্রোটিন অংশটাকে অ্যাপো এনজাইম বলে। পারবি না? আর যে অপ্রোটিন অংশ আছে, এই যৌগিক এনজাইমের যে প্রোটিন অংশের সাথে যে অপ্রোটিন অংশটা যুক্ত থাকে সেটাকে প্রস্থেটিক গ্রুপ বলে। কি বলে? প্রস্থেটিক গ্রুপ। এখান থেকে জোরে সংজ্ঞা হয়ে গেল। যদি প্রশ্ন করা হয় প্রস্থেটিক গ্রুপ কি, আমরা বলবো যৌগিক এনজাইমের প্রোটিন অংশের সাথে যে অপ্রোটিন অংশ যুক্ত থাকে তাকে প্রস্থেটিক গ্রুপ বলে। এখন নিশ্চয় মনে ধরছে যে অপ্রোটিন অংশ বা প্রস্থেটিক গ্রুপ হিসেবে কি কি থাকতে পারে? থাকতে পারে দুই ধরনের উপাদান। একটা হচ্ছে ধাতব আয়ন, অথবা থাকতে পারে অন্য কোনো জৈব বস্তু। তাহলে ধাতব আয়ন অথবা কোনো জৈব বস্তু। এই শোনো, যদি যৌগিক এনজাইমের প্রোটিন অংশের সাথে প্রস্থেটিক গ্রুপ হিসাবে বা অপ্রোটিন অংশ হিসাবে যদি ধাতব আয়ন যুক্ত থাকে, তখন সেটাকে বলা হয় কোফ্যাক্টর। কি বলা হয়? কোফ্যাক্টর। আমি আবার বলছি, প্রশ্ন করবো কোফ্যাক্টর কি? সবাই চোখ। যৌগিক এনজাইমের প্রোটিন অংশের সাথে প্রস্থেটিক গ্রুপ হিসাবে যদি ধাতব আয়ন যুক্ত থাকে তখন তাকে কোফ্যাক্টর বলে। লাস্টবার, যৌগিক এনজাইমের প্রোটিন অংশের সাথে অপ্রোটিন বস্তু হিসাবে, তার মানে কোফ্যাক্টরটা অপ্রোটিন না, অপ্রোটিন বস্তু হিসাবে যদি ধাতব আয়ন যুক্ত থাকে তখন তাকে কি বলা হয়? কোফ্যাক্টর। কথা কি বুঝছেন? অপ্রোটিন অংশে ধাতব আয়ন থাকবে না, এটা জৈব বস্তু থাকবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটাই বলছি। না না, দুটো একসাথে থাকবে। লাস্টবার, যদি জৈব বস্তু থাকে, যদি জৈব বস্তু থাকে তখন সেটাকে বলা হয় কো এনজাইম। আমরা এতদিন কো এনজাইম নাম শুনছিলাম না? তাহলে আমরা এভাবে বলবো, যদি প্রশ্ন করে কো এনজাইম কি, বলবো যৌগিক এনজাইমের প্রোটিন অংশের সাথে অপ্রোটিন বস্তু হিসাবে বা প্রস্থেটিক গ্রুপ হিসাবে যদি জৈব বস্তু যুক্ত থাকে তখন তাকে কি বলা হয়? পুরো সংখ্যাগুলো একবার জেনে নেই। বই দেখা পা বলে 3 টাকা হয় না, আমি মিশে দিই।
আমরা বলছিলাম গঠন অনুযায়ী এনজাইম তাহলে দুই প্রকার, একটা সরল এনজাইম। সরল এনজাইম বলবো যে সমস্ত এনজাইমকে ভাঙলে প্রোটিন ছাড়া অন্য কোনো উপাদান পাওয়া যায় না, তাকে কি বলা হয়? সরল এনজাইম বলা হয়। এই সরল এনজাইম ওটা তো গেল। আর যৌগিক এনজাইম বা কনজুগেটেড এনজাইম, যেটা যৌগিক তার একটা কি যে সমস্ত এনজাইমকে ভাঙলে প্রোটিন অংশ ছাড়াও বা প্রোটিন জাতীয় বস্তু পাওয়া যায় তাকে কি বলা হয়? যৌগিক এনজাইম বলা হয়। এই যৌগিক এনজাইমের যে প্রোটিন অংশ আছে সেটা কি বলে? অ্যাপো এনজাইমকে পারবো না। যৌগিক এনজাইমের প্রোটিন অংশটাকে অ্যাপো এনজাইম বলে। তো প্রাইভেট মিস হচ্ছে। আচ্ছা, এরপরে পরীক্ষা মানে কিছু আপনি পরীক্ষা নেন নাই স্যার আগে? এরপরে আমরা বলবো প্রস্থেটিক গ্রুপ। যৌগিক এনজাইমের প্রোটিন অংশের সাথে যে অপ্রোটিন অংশ যুক্ত থাকে তাকে কি বলা হয়? প্রস্থেটিক গ্রুপ বলা হয়। এই প্রস্থেটিক গ্রুপ হিসেবে কয় ধরনের বস্তু থাকে? যৌগিক এনজাইমের প্রোটিন অংশের সাথে প্রস্থেটিক গ্রুপ হিসেবে যদি জৈব বস্তু যুক্ত থাকে তখন তাকে কোএনজাইম বলা হয়। আর ধাতবায়ন যুক্ত থাকলে তখন তাকে বলতে পারবি? আমি লিখে দিচ্ছি এখন। দ্বারা পুরো এনজাইমের ভাগ সহ যে কথাগুলো বললাম পুরো ক্যাসে দ্বারা একজন ইদানিং পদের সাহস কমে গেছে সত্যি। হ্যাঁ বলো। আসলে এটা একটা কারণ হতে পারে, বড় হয়ে গেছিস তো এটা যখন পাই কি ফিরে লেখো মারলে একটা ভাব কাজ করতে কেন আমাদের স্বপ্নিল সাহেব মাঝে যখন বিল দিচ্ছে করা হয়ে গেছে না এত বই আর কি হলো। হ্যাঁ বলেন। গঠন অনুসারে এনজাইম দুই প্রকার, এক হচ্ছে সরল এনজাইম মানে যৌগিক এনজাইম। সরল এনজাইম যেসব এনজাইমকে কথা বলবেন একটা পুরোপুরি করে ডাক্তার মাথা দাগ করে বাইরে সরল এনজাইম যেসব এনজাইমকে ভাঙলে শুধুমাত্র প্রোটিন পাওয়া যায় তাকে সরল এনজাইম বলে। আর যৌগিক এনজাইম যেসব এনজাইমকে ভাঙলে প্রোটিন ছাড়াও অপ্রোটিন জাতীয় বস্তু পাওয়া যায় তাকে যৌগিক এনজাইম বলে। যৌগিক এনজাইমের স্যার প্রোটিন অংশকে স্যার অ্যাপো এনজাইম বলে। আর যৌগিক এনজাইমের প্রোটিন অংশের সাথে যে অপ্রোটিন জাতীয় অংশ যুক্ত থাকে তাকে হচ্ছে স্যার প্রস্থেটিক গ্রুপ। আবার দুই ধরনের, এক হচ্ছে কোফ্যাক্টর, আমরা বলবো মানে প্রস্থেটিক গ্রুপ হিসেবে যৌগিক এনজাইম বস্তু যুক্ত থাকতে পারে। দুই ধরনের বস্তু যুক্ত থাকতে পারে। ধাতবায়ন প্রত্যেক গ্রুপ হিসেবে যৌগিক এনজাইমে প্রোটিনের সাথে যদি ধাতবায়ন যুক্ত থাকে তখন থেকে কোফ্যাক্টর বলে। আর জৈব বস্তু যুক্ত থাকলে জৈব বস্তু যুক্ত থাকলে তাকে স্যার কোএনজাইম বলে। এই কোএনজাইমের সংখ্যা মাঝে মধ্যে 4 পারবা না এখন কোএনজাইমের সংখ্যা? হ্যাঁ। এরপরে দেখ নিচের দিকে কতগুলো কোএনজাইমের উদাহরণ কিছু দিয়েছে যা অনেকগুলো ফুল ফর্ম আমরা আগে থেকে জানি। যেমন FAD আমরা জানি না বলতো? অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড। নাইট্রোজেন ছিল না আমাদের FADH2। এরপরে APDH2 দেখ হাইড্রোজেন গ্রহণ করে বিতাড়িত হয়েছে। আসলে এখন তোরা অনেকে হ্যাঁ আমার এই বইয়ের 119 পৃষ্ঠা, তোদের বইয়ে কি আল্লাহ জানে। 119 যাই হোক না এডিশন অনুযায়ী দাম বেশি হতে পারে। আচ্ছা FADH2 পাইছিস কি 2 নম্বরটা বলছে রিডিউসড ক্লাভিন অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড। এভাবে FMN NAD NADH2 NADP NADPH2 এগুলো আমরা 90টা পড়ছি পড়ি নাই কেন? দেখো এই যে আমরা FMN করি বুঝছিলাম এটা দেওয়া আছে এখানে। হ্যাঁ এগুলা আমরা করবো। এই NADPH2 আমরা করছি, তার মানে NADP করা হলো হাইড্রোজেন গ্রহণ করে তাহলে রিডিউসড শব্দটা ইউজ হবে, আর হাইড্রোজেন না থাকলে রিডিউসড কথাটা আসবে না। তাহলে এই পুনরূপগুলো দেখে নেবেন, আমি পরের দিন এটা ধরবো ইনশাআল্লাহ। স্যার একটু বোঝান তো স্যার। বলো কোনটা? স্যার এখানে আছে স্যার এনজাইমেটিক ক্রিয়াকলাপ কোএনজাইম সাধারণত সাবস্ট্রেট হতে যে অ্যাটম বিয়োজন হয় তার গ্রহিতা হিসেবে সাবস্ট্রেটের সাথে অ্যাটম যোগ হয় তার দাতা হিসেবে কাজ করে। এই লাইনটি একটু পরে আমি সেটা একটু পরে এনজাইমের ক্রিয়া কৌশল আমি করাবো। কথা বলছো? তুমি কোথায় পাইছো সেটা? আচ্ছা আচ্ছা ঠিক আছে, হ্যাঁ বসো।
হ্যাঁ, আমি একটু পরে এনজাইমের ক্রিয়া ঘোষণা করাবো, তার মধ্যে ওটা আছে। একজন একজন করে বল, পাশাপাশি অনেকে কথা বললে সত্যি গাল শুরু করে দেবো। কে প্রশ্ন করলা বলো? না বাবা, এটার মধ্যে নাই। তবে গুয়ানোসিন ট্রাইফসফেট সেটা পরক হবে, এক ধরনের কোএনজাইম হবে, কেন হবে না? হ্যাঁ দেখো, আমি চলে যাচ্ছি এনজাইমের কাজের ক্রিয়া কৌশল। মনোযোগী হওয়া আমার সাথে, খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, এবং এর মধ্যে ও যে প্রশ্নটা করেছে সেই প্রশ্নের উত্তর লুকে আছে, জাস্ট মনোযোগী হওয়া। আচ্ছা রে, দেখো তো, এনজাইম যেহেতু জৈব অনিবর্তক, জৈব প্রভাবক, কোন রাসায়নিক বিক্রিয়ার গতিকে প্রভাবিত করতে পারে, তাই না? সেক্ষেত্রে এমন তো নয় যে আর গ্লুকোজ সিস্টেম আছে গাইবান্ধা পৌরপাকা, এখান থেকে বিক্রি হচ্ছে হয়ে যাবে, এমনটা তো নয়। কারণ হচ্ছে তাকে নিয়ন্ত্রণ করতে গেলে তার কাছাকাছি আসতে হবে, তার সাথে সংস্পর্শে আসতে হবে, প্রীতির বন্ধনে তার সাথে যুক্ত হতে হবে। এবং একটা কথা মনে রাখ, সর্বদাই এনজাইম তাহলে যার উপর ক্রিয়া করে তাকে তো সাবস্ট্রেট বলে। সাবস্ট্রেটকে প্রভাবিত করতে গেলে অবশ্যই এনজাইমকে সাবস্ট্রেটের কাছাকাছি আসতে হবে। একটা কথা মনে রাখ, এই এনজাইমের বৈশিষ্ট্যের মধ্যে আমরা বলছি একটা নির্দিষ্ট এনজাইম একটা নির্দিষ্ট বিক্রিয়ার গতিকে ত্বরান্বিত করে। তাহলে যে সাবস্ট্রেট ফিক্সড, এমনি একজনকে আনলে হবে না। আর তাই এমিল ফিশার লক অ্যান্ড কি মতবাদ প্রদান করেছেন যে একটা নির্দিষ্ট তালা যেমন একটা নির্দিষ্ট ছাঁচ যুক্ত চাবি ছাড়া খোলে না, তাই না? অন্য কোনো চাবি ছাড়া, মানে চাবি দিয়ে খুলবে না, তেমনি একটা নির্দিষ্ট রাসায়নিক বিক্রিয়ক একটা নির্দিষ্ট এনজাইম ছাড়া হবে না। তাহলে এদের কি এনজাইমগুলো ফিক্সড না, নির্দিষ্ট কাজের জন্য নির্দিষ্ট এরা? এবং বিজ্ঞানীরা আরো বলেছেন যে এনজাইমের অণুগুলা সর্বদাই সাবস্ট্রেট এর অনুচ্ছেদ আকারে বড় হয়। আবার বলছি, এনজাইমের অণুর আকার সাবস্ট্রেট এর অণুর আকারের চেয়ে বড়। কে সাবস্ট্রেট? আর এনজাইমকে যে ক্রিয়া করে, স্যার এনজাইমটা বড়। হ্যাঁ, এনজাইমের অণুটার আকার বড় কার চেয়ে? এবং সেটা অনেক গুণ বড়। মনে করো এটা একটা এনজাইমের অণু, আমার এই 2 নৌকা পান হয়, বই দেখ পরে, আমি তোমাদের পরে একটু পরিচয় সময় দেবো 5 মিনিট বই দেখার জন্য, যদি চলার সন্দেহ হয় তবে। এখন আমার কথাটা বলছে মনোযোগ দিয়ে, 2 নৌকা তো সামাল দেওয়া যায় না একসাথে। মনে কর এটা এনজাইমের অণু আর এটা হলো সাবস্ট্রেটের অণু। প্রথমে আমি কিন্তু আগে বলেছি যে প্রভাবিত করতে গেলে এনজাইমটাকে সাবস্ট্রেটের সংস্পর্শে আসতে হবে, তার সাথে যুক্ত হতে হবে। আর যদি সাবস্ট্রেটের সাথে এনজাইম যুক্ত হতে চায়, সাবস্ট্রেট কিন্তু আকারে অনেক ছোট, সে যখন এনজাইমের সাথে যুক্ত হবে, সাবস্ট্রেট কি এনজাইমের সম্পূর্ণ জায়গাটা দখল করতে পারবে? একটা ক্ষুদ্র জায়গা দখল করবে, তাই না বাবা? এনজাইমে দেখ তো, এই তো সাবস্ট্রেট ছোট, এই এনজাইমের যে জায়গায় যুক্ত হবে ওই জায়গাটা ওই সাবস্ট্রেটের বসার জায়গা। আর এই জায়গাটা ফিক্সড করা থাকে সাবস্ট্রেটের গায়ে না এনজাইমের গায়ে? এনজাইমের গায়ে। কার বসার জন্য জায়গা? এটা সাবস্ট্রেটের বসার জন্য জায়গা। আর এনজাইমের ওই জায়গাটাকে বলা হয় অ্যাক্টিভ সাইট, কেউ তো বলে রিসেপ্টর সাইট। আমরা এর আগে আমরা রিসেপ্টর সাইট অথবা অ্যাক্টিভ সাইট। এনজাইমের ক্ষেত্রে অ্যাক্টিভ সাইট বলা হয়, অন্য অণুজীবের ক্ষেত্রে ভাইরাস বা ব্যাকটেরিয়া বসার জায়গাটাকে রিসেপ্টর সাইট বলে। আর এনজাইমের ক্ষেত্রে কি বলে? অ্যাক্টিভ সাইট। তোরা করোনা ভাইরাসে দেখেছিস টিভিতে যে করোনা ভাইরাসটা যে কোনো জায়গায় যুক্ত হবে, অনেকগুলো শাখার মতো এটা মেলায়া যায়, হুকের সাথে যা বসে যায়, সংযুক্ত হয় নির্দিষ্ট স্থানে গিয়া, ওই স্থানগুলোকে বলে রিসেপ্টর সাইট। এনজাইমের ক্ষেত্রে রিসেপ্টর নয়, কি বলবো? অ্যাক্টিভ সাইটটা এনজাইমের না সাবস্ট্রেটের? এনজাইমের। জানিস, যখন মনে কর এটা মনে কর একটা এনজাইম, এই অংশগুলা তার অ্যাক্টিভ সাইট, এখানে আসে সাবস্ট্রেট কি হয়ে যাবে? যুক্ত হয়ে। আর মনে কর এটা হলো সাবস্ট্রেট, মনে কর এটা হলো সাবস্ট্রেট, এই দুটা খাস এখানে বসে যাবে, যদিও বা আকার মাপের মাপ হয় নাই, বুঝে নাও।
তাহলে এটা কি সাবস্ট্রেট? হ্যাঁ হ্যাঁ, এরকম এটার মডেল অনুযায়ী এটা হবে। কথা কি বুঝতে পারছো? তাহলে দেখ মনে কর এটা সাবস্ট্রেট আর এটা কি এনজাইম। যখন এই এনজাইমটা আর সাবস্ট্রেটটা পরস্পরের কাছাকাছি আসবে তো কোন হচ্ছে যখন এনজাইমটা সাবস্ট্রেটের কাছাকাছি আসবে তখন সাবস্ট্রেট এনজাইমের অ্যাক্টিভ সাইডে গিয়ে একবারে বসে যাবে। বসে যাওয়ার কারণে দেখ এরকম হয়ে গেল না? এবং দেখ এটা যদি আমি একটু আসবে এবং দেখ এমন ভাবে খাপের খাপ বসে গেছে ঠিক যেন একটা ছেলে যখন বাবা মার অগোচরে একটা মেয়েকে নিয়ে চলে যায় তখন তাদের মধ্যে তৃতীয় ব্যক্তি হয়ে যদি আপনারা কেউ দাঁড়ান এটার কাজ তোরা ঠিক করতেছিস না তখন যে কবে সেই একটা জনমের শত্রু বলে আমার ভালোবাসা তোমার সত্য হচ্ছে তাই না? এবং ওই দুইজন নিজে যে চিন্তা করবে তার মধ্যে দুনিয়াতে আর কিছু নাই, আছে কি দুনিয়াতে আর কিছু নেই। ওরা দুজনে ভালো জানে, ওরা দুজনে উত্তম সিদ্ধান্ত নিতে জানে, পৃথিবীতে সবাই বুঝব। ঠিক এরা দুজনও তেমনই। দেখো যখন এনজাইম তার অ্যাক্টিভ, আমি দ্বিতীয়বার বুঝাবো না, এনজাইম যখন তার অ্যাক্টিভ সাইডের মাধ্যমে সাবস্ট্রেটের সাথে যুক্ত হবে, দুইজন মিলে একটা যৌগ গঠন করবে, এই যৌগটাকে বলা হয় এনজাইম সাবস্ট্রেট যৌগ। বলা হয় একটা যৌগ গঠন করছে। আমি ওরাও দুজন বেশ একটা জুটি না, এখন জুটি কাপড় তাই না? আচ্ছা যখন ছেলেটা মেয়েটাকে নিয়ে গেল, এই জুটিবদ্ধ অবস্থায় যখন গেল তখন ছেলেটা কি মেয়েটাকে আর আগের মতো সত্যি রাখবে না? সত্য কথা আমি গতদিনও বলে বলছি, আমার কলেজের প্রথম ওপেনিং ক্লাস যেদিন আমার জুমাসের মাধ্যমে নেই আমার কলেজে, প্রথম দিনে ওদের বলেছি যে বায়োলজিতে রস কস সিঙ্গারা সব আছে, আমি তোদের দিতে চাই। বলছে রস কস সিঙ্গারা সব আছে, আমি তোমাদের দিতে চাই। আর বান্ধবের উপর দিয়ে খালি ইমোজি বানাচ্ছে। হ্যাঁ দেখো কাহিনী হচ্ছে ছেলেটা যখন মেয়েটাকে নিয়ে যাওয়ার পর তাকে আপোষে রাখবে না, আগের অবস্থায় রাখবে না, তেমনি এনজাইম যখন চাকু দিয়ে সাবস্ট্রেটের সাথে যুক্ত হচ্ছে, এনজাইম ও সাবস্ট্রেটটাকে আগের অবস্থায় রাখবে না। মনোযোগী অবস্থা আগের অবস্থায় কি রাখবে? এনজাইম সাবস্ট্রেটটাকে পরিবর্তন করে ফেলবে, আর স্বাভাবিক গঠনটাকে চেঞ্জ করবে। এই চেঞ্জ করতে এনজাইমের কি কিছু শক্তি খরচ হচ্ছে কিনা? এনজাইমে কিছু পরিমাণ শক্তি খরচ করতে না, কিন্তু অপরিবর্তিত তো ওটাকে তো হ্যাঁ অপরিবর্তিত কিছু ক্যালোরি খরচ করছে এটাকে ভাঙতে গিয়ে। বাট এনজাইম কি ভাঙবে? আমি আগে বলেছি এনজাইম এখন বড় ঘটক, একটা ছেলে আর মেয়ের মধ্যে বিয়ে করা নিজে বাচ্চা নিতে অংশগ্রহণ করবে, এনজাইম 100% অপরিবর্তিত থাকবে, তাই না? যখন এনজাইম সাবস্ট্রেট যৌগ গঠন হলে বাট এনজাইমটা সাবস্ট্রেটটাকে ভাঙবে, পরিবর্তন করবে, এই সময় কার কিছু পরিমাণ শক্তি খরচ হবে? এনজাইমের কিছু পরিমাণ শক্তি খরচ হবে, আর এই শক্তিটাকে কার্যকরী শক্তি বলে। কি বলা হয়? কার্যকরী শক্তি। যখন এটাকে ভেঙে ফেলবো, কাকে ভেঙে ফেলবে? তখন এনজাইমের কি স্বার্থ হাসিল হয়েছে কিনা? ছেলেটা ধর মেয়েটা নিয়ে গেছে, এক সপ্তাহ ছিল, ছেলেটার স্বার্থ হাসিল হচ্ছে না, তোমার তুমি এখন যাও। আমার কথা শুনছেন? আমি কি তোমার বাস কেস করতে তুমি এখন যাও? আমি না ঢাকা শহরে রিক্সা খাটি হলো না চলি। এখন মেয়েটা ওই মুখ নিয়ে আর আসর পাবে, ইন্ডিয়া খাওয়া মরুক বা ইংলিশে মাথা দিয়ে মরুক, জান নামে যায়। কিন্তু ওই শালা চ্যাংরা কিন্তু চ্যাংরাই থাকলো, তাই না? ঢাকার যখন থাকবে রিক্সা চালাবে, গার্মেন্টস করবে, ভাব দেখাবে আমি অবলা অসহায় ভদ্র কত কি এদিক সেদিকটাতে বলে গেল, তাই না? যখন এই যে স্বার্থ হাসিল হলো, কারণ এনজাইম সাবস্ট্রেট আর একসাথে থাকবেন না, এনজাইম করবে তুমি চলে যাও, আলাদা হও। যখন আলাদা হবে, আলাদা হওয়ার পর এই এনজাইমটা ওর মতো যেমন ছিল তেমন রইল। ঢাকা শহরে রিক্সা গাড়ি খাচ্ছে না রে, নিষ্পাপ ছেলে এটা। কিন্তু এই যে সাবস্ট্রেট, এই যে আগের মতো থাকলো, গ্রামে বলবে এটা
পচা মেয়ে, বেয়াদব মেয়ে, নষ্ট মেয়ে, অসতী মেয়ে। So, সাবস্ট্রেট যারা ছিল সে আর সাবস্ট্রেট হিসাবে রইল না, সেটা ভেঙে গেল। এর চলে না, দেখো সাবস্ট্রেটটাকে ভেঙে ভিন্ন ভিন্ন খণ্ডে পরিণত করে। আর এটাকে আর সাবস্ট্রেট বলবো না, এটা বিক্রিয়ক উপযোগী। এই বিক্রিয়ক আপনি বিক্রিয়ার উপযোগী বস্তুতে পরিণত করলো না বলতো? বিক্রিয়ক এই বিক্রিয়ার উপযোগী বস্তুতে পরিণত করলো, কারণ সাবস্ট্রেটটা ভেঙে বিক্রিয়ক বস্তুতে পরিণত করলো। হ্যাঁ, আর এনজাইমটা যেমন আছে তেমন। আচ্ছা, এই বিক্রিয়ক বস্তুটা যদি রেডি হয়, মনে করি এটা ছিল এনজাইম, এটা ছিল সোডিয়াম, তাই না? সে এই সাবস্ট্রেটটা কি ছিল? যদি সোডিয়াম ক্লোরিনের সাথে বিক্রিয়া অংশগ্রহণ করে, তাহলে সবার আগে এদের ইলেকট্রন আদান প্রদান করতে হবে না, আর ইলেকট্রন বিচ্ছিন্ন হওয়ার জন্য কিছু শক্তি দরকার হতো না। যদি এনজাইমটা এখানে না থাকতো, তাহলে ইলেকট্রন মুক্ত করতে যে শক্তি, সেই শক্তি কি বিক্রিয়া শক্তি খরচ হতো না? আমাদের আচ্ছা, বিক্রিয়ার যে তাপহারী তাপোৎপাদী যে বিক্রিয়াগুলো আমরা করি, এই বিক্রিয়ায় যদি মনে করো সোডিয়াম ক্লোরিনের সাথে যদি বিক্রিয়া করতে যেত, সোডিয়ামের ইলেকট্রন তো ত্যাগ করতে হতো, হতো না? ক্লোরিন কত 17 না কত 17, 2 8 7 একটা হয়, সে দেবে, এটালে দেবে। তার এই যে একটা ইলেকট্রনকে দিত, ইলেকট্রন মুক্ত হওয়ার জন্য কিছু শক্তির খরচ হতো কিনা? সেই শক্তিটা খরচ একই হচ্ছে এখন। এনজাইম আসলে কি শক্তিটা খরচ করতেছে এনজাইম। যদি এনজাইম না থাকতো, তাহলে আর নিজের শক্তি খরচ হতো না। ওকে, 2 নম্বর কথাটা, যদি এনজাইমটা কাজ না করতো, সোডিয়াম এর সাথে আগে ক্লোরিন আসতো, দুইজন মুখ সরাসরি করতো, ইলেকট্রন শেয়ার করতো, তারপরে তারা দুজন একসাথে একটা যৌগ গঠন করত। কিন্তু এনজাইম থাকার কারণে সোডিয়ামকে আগে সোডিয়াম আয়নে পরিণত করে রাখছে, ক্লোরাইডকে এর মুখে শুভ দৃষ্টি না হওয়ার আগে ক্লোরিনকে ক্লোরাইড আয়নে পরিণত করে রাখছে। এই আয়নকে কারা করলো? এনজাইম। যেই না তারা এনজাইমের পর আয়নিত হয়ে আছে, যে একসাথে করলো, তারা দ্রুত পরস্পরের সাথে বিক্রিয়া করিয়া সোডিয়াম ক্লোরাইড যৌগ গঠন করেছে। আর এতে শক্তি খরচটা, বিক্রিয়ার খরচ কম হলো না বেশি হলো? শক্তি খরচ করতে এনজাইম ডোনার একজন আছে, সময় কম লাগলো না বেশি লাগলো? আগে এই তাদেরকে প্রভাবিত করছে, দ্রুত বিক্রিয়া হতে সাহায্য করছে। এক্ষেত্রে দেখ ওর যে কথাটা লক্ষ্য। আচ্ছা, একটু পরে দিই, তাহলে শেষ করে দিই। তাহলে এনজাইম যদি না থাকতো, তাহলে কি সময় কম লাগতো না বেশি লাগতো? তাহলে সময়ও কম হচ্ছে, শক্তির খরচও কম হচ্ছে। এভাবে এনজাইম কোন রাসায়নিক বিক্রিয়ার গতিকে আমি পুরো গল্পটা স্যার পরিমাণ নির্দিষ্ট বুঝে নয়, এনজাইম আস্তে আস্তে একসময় নিষ্ক্রিয় হয়ে যায়, তবে সে কথাটা এখানে আমরা আনবো না। এনজাইম যে শক্তিটা খরচ করলো, তারপরে আবার আগের অবস্থা কিভাবে থাকবে? হ্যাঁ, এই দেখো এ বাবা, আসলে যদিও আমরা বলি এনজাইম অপরিবর্তিত থাকে, পাশে কিন্তু নির্দিষ্ট শর্তে গঠন আর এর দিক দিয়ে অপরিবর্তিত, সকল এনজাইম আস্তে আস্তে একসময় নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে, মানে স্যার একটু কমে যাবে। তবে শক্তি তো অপরিবর্তিত পরোক্ষভাবে, এর দেহে যে এর কাছে যে শক্তিটুকু আছে আস্তে আস্তে আবার না শোষণ করার যে প্রোটিন জাতীয় পদার্থ। এই রেডি, কি সমস্যা? হ্যাঁ বল। আমি জাস্ট ওটাকে এক্সাম্পল দিয়েছি। হ্যাঁ 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 হ্যাঁ, ভাঙ্গিয়া ওটা ভাঙ্গা বলতে আয়নিত হলো, সোডিয়াম ছিল সেটা সোডিয়াম ক্যাটায়নে পরিণত হলো। হ্যাঁ হ্যাঁ, এক ধাপ এগিয়ে গেল, চেঞ্জ হয়ে গেল, সেটাকে বোঝানো হচ্ছে। রেডি, এনজাইমের ক্রিয়া কৌশল ব্যাখ্যা করো। এনজাইম কিভাবে কোনো রাসায়নিক বিক্রিয়ার গতিকে ত্বরান্বিত করে ব্যাখ্যা করো। এখন দেখ, আমরা বলবো যে এনজাইম যার উপর ক্রিয়া করে থাকে সাবস্ট্রেট বলে। এনজাইমের অণুগুলো সর্বদাই সাবস্ট্রেট এর অণুর যে আকারে, এই এনজাইমে কতগুলো নির্দিষ্ট স্থান থাকে যেখানে সাবস্ট্রেট যুক্ত হয়। এনজাইমের এই নির্দিষ্ট স্থানটাকে কি বলা হয়? অ্যাক্টিভ সাইট। এনজাইম তার অ্যাক্টিভ সাইট এর মাধ্যমে সাবস্ট্রেট এর সাথে যুক্ত হয়ে এনজাইম সাবস্ট্রেট যৌগ গঠন করে। পারো না? আবার বলি, এনজাইম তার অ্যাক্টিভ সাইটের মাধ্যমে সাবস্ট্রেট এর সাথে যুক্ত হয়ে এনজাইম সাবস্ট্রেট যৌগ গঠন করে। এই যৌগে থাকা অবস্থায় এনজাইম সাবস্ট্রেটের উপর
ক্রিয়া করে। এই সময় এনজাইমের কিছু পরিমাণ শক্তি খরচ হয় যাকে কার্যকরী শক্তি বলে। কার্যকরী শক্তি। অতঃপর এনজাইম সাবস্ট্রেট যৌগটি ভেঙে যায়, এনজাইম মুক্ত হয় এবং অপরিবর্তিত অবস্থায় থাকে, কিন্তু সাবস্ট্রেটটি বিক্রিয়ক বস্তুতে পরিণত হয়। এই বিক্রিয়ক বস্তু যখন অন্য কোনো বস্তুর সাথে বিক্রিয়ায় অংশগ্রহণ করে তখন একদিকে যেমন সময় কম লাগে ঠিক তেমনি শক্তির অপচয়ও কম হয়। আর এইভাবে এনজাইম কোনো রাসায়নিক বিক্রিয়া করতে আমরা কি বুঝতে পারছি? আরেকবার বলতে হবে না, পারবে? আরেকবার বলেন স্যার। আচ্ছা হোক, বলি অভিযোগ যেহেতু আসছে আমরা বলবো এনজাইমের ক্রিয়া প্রশ্ন বলবো এনজাইম যার উপর ক্রিয়া করে তাকে সাবস্ট্রেট বলে। তার মানে স্যার এনজাইম ওর মেইন উদ্দেশ্যটাই ছিল হচ্ছে স্যার যে আপনার Substrate-কে সাবস্ট্রেটকে বিক্রিয়কে পরিণত করা, রূপটা ঠিক করে দেওয়া। আবার বলছি এনজাইম যার উপর ক্রিয়া করে তাকে সাবস্ট্রেট বলে। এনজাইমের অণুগুলো সর্বদাই সাবস্ট্রেট এর অণুর চেয়ে আকারে বড় হয়। মানে কথা এক্ষেত্রে এনজাইমে কতগুলো নির্দিষ্ট অংশ থাকে তাকে কি বলে? এনজাইম তার অ্যাক্টিভ সাইট এর মাধ্যমে কার সাথে যুক্ত হবে? সাবস্ট্রেট এর সাথে যুক্ত হয়ে এনজাইম এই যৌগে থাকা অবস্থায় এনজাইম সাবস্ট্রেটের উপর ক্রিয়া করে। এই সময় এনজাইমের কিছু পরিমাণ শক্তি অমন করতেছো না তোমরা? হ্যাঁ, এই সময় এনজাইম সাবস্ট্রেট যৌগে থাকা অবস্থায় এনজাইম সাবস্ট্রেটের উপর ক্রিয়া করে। এই সময় এনজাইমের কিছু পরিমাণ শক্তি খরচ হয় যাকে অতঃপর এনজাইম সাবস্ট্রেট যৌগটি ভেঙে দিয়ে এনজাইম মুক্ত হয় যা অপরিবর্তিত থাকে, কিন্তু সাবস্ট্রেটটি বিক্রিয়ক। এখানে বল এই বিক্রিয়ক বস্তু যখন অন্য কোনো বস্তুর সাথে বিক্রিয়া অংশগ্রহণ করে তখন একদিকে যেমন সময় কম লাগে ঠিক তেমনি শক্তির অপচয় কম হয়। বুঝছিস কি তোরা? সমস্যা আছে বলতে পারবি? একজন বল, শুরু কর। এনজাইম যে অংশের উপর হচ্ছে ক্রিয়া করে তাকে সাবস্ট্রেট বলে, যার উপর ক্রিয়া করে তার উপর তাকে হচ্ছে সাবস্ট্রেট বলে। সাধারণত সাবস্ট্রেট থেকে এনজাইমের অণুগুলো হচ্ছে বড় হয়। এনজাইমের যে অংশ হচ্ছে সাবস্ট্রেট যুক্ত থাকে তাকে হচ্ছে তাকে হচ্ছে অ্যাক্টিভ অংশ বলে। এই অ্যাক্টিভ অংশের সাহায্যে হচ্ছে এনজাইম সাবস্ট্রেটের সাথে হচ্ছে যুক্ত হয়। এনজাইম সাবস্ট্রেট যৌগ গঠন করে, এরপর হচ্ছে এনজাইম বিভিন্ন ক্রিয়া সম্পন্ন করে। আমার মনে হয় পারবেন সবাই, পারবেন না? আচ্ছা আমি পরে কথা দেখ, ওর যে প্রশ্নটা ছিল বলছি কি এনজাইমেটিক ক্রিয়াকালে কোএনজাইম সাধারণত সাবস্ট্রেট হতে যে অ্যাটম বিয়োজন হয় তার গ্রহীতা। আচ্ছা বলতে একটা কথা, এই যে সোডিয়াম, সোডিয়ামের উপর আলাদাভাবে কে কাজ করছে? যখন সোডিয়ামটা আয়নিত করলো এখান থেকে যে ইলেকট্রন নির্গত হলো তখন তো ক্লোরিনের দেখাই হয়নি, শুভ দৃষ্টি এখনো হয় না, হয়েছে কি? তাহলে ইলেকট্রনটা কে গ্রহণ করছে? এনজাইম গ্রহণ করে রাখছে না তার কাছে? আমি বুঝাতে পারিনি। আবার বলছি, এই যে যখন এটা যদি সোডিয়াম হয়, এনজাইমটা যখন সোডিয়ামের সাথে যুক্ত হবে, এনজাইম সোডিয়াম যৌগ গঠন করলো, এই সময় এনজাইমটা সোডিয়ামের উপর ক্রিয়া করবে। কি ক্রিয়া করবে? সেখান থেকে একটা ইলেকট্রন সরায় আনবে, দিয়ে কাকে দিবে? কাউকে কি দিছে? কেবল বলকে রেডি করতেছে। তাহলে বলের কাছ থেকে ত্যাগকৃত ইলেকট্রনটা কে গ্রহণ করছে? এনজাইমের কাছে আছে। সো প্রথম অ্যানসার শেষ। দেখ প্রথম লাইনে করে দেখ, এনজাইমটিক ক্রিয়াকালে কোএনজাইম, এখানে কোএনজাইমের বলছি মূলত এনজাইম কাজ করতেছে এখানে, তাই না? কেন কাজ করতে পারে? আজকে তো রাখবো না স্যার। কোন জায়গায়? ও এই বইয়ের কোথায় নাই নাকি? না না আছে আছে। 118 পৃষ্ঠার শেষের দিকে দেখ। হ্যাঁ হ্যাঁ আমার এই কাছে তোর বইটা নিছি, আমি বই তো আমার কাছে আছে। হ্যাঁ দেখো লাইনটা পড়ে দেখ, প্রথমটার অ্যান্সার আমি দিয়ে দিছি। বলছে এনজাইমেটিক ক্রিয়াকালে কোএনজাইম সাধারণত সাবস্ট্রেট হতে যে অ্যাটম বিয়োজন হয় তার গ্রহীতা। কে গ্রহীতা হিসেবে কাজ করলো? কার গ্রহীতা? সাবস্ট্রেট থেকে যে ইলেকট্রন ত্যাগ করে তার গ্রহীতা। কথাটা বুঝছি? আচ্ছা ওকে। স্যার তাহলে ওই এনজাইমটাই আবার ক্লোরিনকে
মানে ঋণাত্মক হ্যাঁ আয়ন প্রভাবক হিসাবে তো অবশ্যই আছে। আচ্ছা বা প্রভাবক হিসাবে তো এনজাইমে অংশগ্রহণ করতে পারে, কোএনজাইমে অংশগ্রহণ করতে পারে। এরা কোএনজাইম দিয়ে উদাহরণ দিয়েছে, কিন্তু এটাতে কোএনজাইম আমরা এনজাইম দিয়ে বোঝাচ্ছি। সে কি করবে? একটা উদাহরণ স্বরূপ দিয়েছে। আপনি না হচ্ছে ইলেকট্রনের কথা বলেন, হ্যাঁ হ্যাঁ, এটা অ্যাটমের কথা বলছেন। দেখা একটা কথা, এখানে জাস্ট একটা এক্সাম্পল। সকল পরমাণুকে সকল বিক্রিয়া কি সব শুধু ইলেকট্রন সরাবে, প্রতিস্থাপন বিক্রিয়া হলে কি করবে? আর সোডিয়াম ক্লোরাইড একটু বলুন দিন না। এই প্রতিস্থাপন বিক্রিয়া হলে কি করবে? বিয়োজন বিক্রিয়া হলে কি করবে? আমরা তো জাস্ট একটা এক্সাম্পল দিয়েছি, এখানেও সেই এক্সাম্পলটাই তুলে ধরছে। কথা কি বুঝতে পারছেন? জাস্ট একটা এক্সাম্পল, সকল বিক্রিয়ার মূল ভারমত নয় এটা। তাহলে এনজাইমটা কি করলো? সে ইলেকট্রনটাকে গ্রহণ করলো, তার ইলেকট্রনের গ্রহীতা এখানে কেটা? প্রথম কথা কি আছে? ঠিক আছে, তারপরে এটা কি বলছে? তার গ্রহীতা হিসাবে বা সাবস্ট্রেটের সাথে যে অ্যাটম যোগ হয় তার দাতা হিসাবে। লক্ষ্য করতো 2 নাম্বার সাবস্ট্রেট কি ফ্লোরাইড না? তখন তার সরবরাহ করবে। হ্যাঁ, এই যে কি করছে, ইলেকট্রন পাইলো না, এর ইলেকট্রন যে পাইলো সে ইলেকট্রন কার কাছ থেকে পাইলো? এনজাইমের কাছ থেকে। যে এর কাছ থেকে ইলেকট্রন গ্রহণ করে রেখেছিল সে এনজাইমটা এই নিল। এর ক্ষেত্রে ওই দাতা। এনজাইমটা কি ডোনার? দাতা। স্যার ওর সাথে কিভাবে স্যার ইঞ্জিনিয়ার বিক্রিয়া বা বলো তো, এনজাইমের সমস্ত বিক্রিয়ার গতিকে ত্বরান্বিত করছে। আমরা একটা দিয়ে যাচ্ছে এখানে বুঝাইছি, শুধু কি একটা ক্ষেত্রে? তুমি কি বলো নি তো কখনো সাবস্ট্রেট যখন ক্রিয়া করে আমরা বলছি রাসায়নিক বিক্রিয়ার গতিকে ত্বরান্বিত করে, পুরো বিক্রিয়াকে প্রভাবিত করছে। তাহলে কারো ক্ষেত্রে গ্রহীতা, কারো ক্ষেত্রে দাতা, কেমন হয় উচ্ছেদ করা আছে। এরপরের কথা, এখন এনজাইমের ক্রিয়া কৌশল শেষ, কিন্তু কথা আছে। এবার যতই বার করে নিয়ে যায়, যা দেখে আমার এক ছাত্রী স্পষ্ট মনে আছে, যখন ফেসবুকে দেখেছে ছেলেটা প্রিন্সের চেহারা, ছেলে তো সেই পরিচয় দিয়েছে সে এই চাকরি করে ওই চাকরি করে, রাজপুত্র একবারে মেয়ে বুলগুলা বাড়ি হয়ে গেছে। যা 2 দিন থাকার পর সে খোঁজ খবর নিয়ে দেখে ছেলে ডেকোরেটরের একজন কর্মচারী। কথা হচ্ছে ডেকোরেটর আছে না, মানুষের ডেকোরেটর আছে না, আর একজন কর্মচারী। কি মজা না? সব বিয়ে বাড়ি এখন সব বিয়ে বাড়ি এখন শোনো, তাহলে ওখানে কি 100% পরিবারে কাজ করবে? তার মেয়ের মুখ কালা, এই বাবারা তো অন্য হয় খুঁজতে গুড বাই কয়া মেয়েটা ওখান থেকে চলে আসে। সেটা তো সেটা fact নয় না, মেয়েও ভালো। মেয়ে গাইবান্ধা শহরে বাপের স্থানীয় বাড়ি আছে এখানে, সে পালপুরা আমার দিকে টাকা। আমি তো বলছিলাম হ্যাঁ যা মেলমিলি করতেছিস। এখন যদি ছেলেটা তাৎক্ষণিক ভাবে যদি এরকম একেবারে মূর্খ না হয়, যদি লেখাপড়া থাকতো এবং সে যদি বলতো আমাকে সুযোগ দাও 6 মাস সুন্দর একটা চাকরি করবো, তোমাকে সুন্দর সংসার করতে, নিজেকে যদি চেঞ্জ করতো তাহলে মেয়েটা কি চলে আসতো? তার মেয়েটা সংসার ঠিকই করতো। সে চেঞ্জ করতে পারেনি বিধায় গুড বাই বলে বাপের কাছে চলে আসছে। এনজাইম এতটা ওর মতো পচা না। যখন এনজাইম দেখে সাবস্ট্রেট খাপের খাপ মসিয়ার বাপ হয়া তার বুকের সাথে বুক মিলাতে পারতেছে না, খাপের খাপ অ্যাক্টিভ সাইডে যুক্ত হতে পারতেছে না, এনজাইম ওর মতো ব্যর্থ নিজেকে ঘটনা করে না। এই এনজাইমগুলো তার নিজের অণুগুলোর আকার পরিবর্তন করে, তার গাঠনিক চেঞ্জ আনে, নিজেকেই চেঞ্জ করে। সকল ছেলের মতো সময় চাইতো 6টা মাস দেওয়া সবাই এই 6 মাসও নয়, সঙ্গে সঙ্গে তার গঠন চেঞ্জ করে। এনজাইম তার গঠন চেঞ্জ করিয়া সাবস্ট্রেট যেমন আছে তার মতো আকৃতি লাভ করে, তবুও সাবস্ট্রেটের সাথে বুকের সাথে বুক মিলে একসাথে এনজাইম সাবস্ট্রেট যৌগ গঠন করে। কি উদাহরণ দিলেন যার কারণে সারা জীবনেও আমি তারপর কিছু ব্যতিক্রম, এটা ব্যতিক্রম কথা আমার দিকে। তাহলে এটা কি সব ক্ষেত্রে হয়? কিছু কিছু ক্ষেত্রে। যা ওটা গল্প করি, বুঝাবো না। না আমি কথা বলতেই তো চাচ্ছি বা তোদের কথা আমার মাথায় শয়না আছে। হ্যাঁ, যখন এভাবে এনজাইম তার আকার পরিবর্তনের মাধ্যমে সাবস্ট্রেটের সাথে একেবারে খাপের খাপ বেঁধে যায়, কেন এমন করলো?
সুন্দরভাবে খাপ খাওয়ানোর জন্য। দ্যাটস কল ইনডিউসড হিট। কি বলে এটাকে? Induced heat. হিট বলা হয়। তাহলে যদি প্রশ্ন করে বই দেওয়া আছে নাকি ইংরেজিতে দেওয়া আছে induced heat, তাহলে আমাকে যদি প্রশ্ন করে এই যে আবার আল্লাহ আমার চেংড়িগুলোই ভালো আছে রে, একবার আগুলে শোনে দেয় শর্মাগুলো। আমরা বলবো ইনডিউসড হিট কি? আমরা বলবো এইভাবে যে কোনো সময় এনজাইম তার অ্যাক্টিভ সাইডের মাধ্যমে সাবস্ট্রেটের সাথে ভালোভাবে যুক্ত হওয়ার জন্য নিজের আকার পরিবর্তন করে, আর এই ঘটনাকে ইনডিউসড হিট বলে। কোনো সময় এনজাইম তার অ্যাক্টিভ সাইট দ্বারা সাবস্ট্রেটের সাথে ভালোভাবে যুক্ত হওয়ার জন্য কি করে? তার আকার পরিবর্তন করে, আর এই ঘটনাকে কি বলে? ইনডিউসড হিট বলে। আর যে সমস্ত এনজাইম আকৃতি পরিবর্তন করতে পারে তাদেরকে অ্যালোস্টেরিক এনজাইম বলে। কি বলা হয়? অ্যালোস্টেরিক এনজাইম। আবার বলি, আর যে সমস্ত এটা তো যখন ইংলিশ ফিচার হবে তখন তো আকৃতি পরিবর্তন আছে। পরিবর্তনের মাধ্যমেই আকৃতি পরিবর্তনের মাধ্যমে কি ইনডিউসড হিট হয় না? আর তখন ওই এনজাইমটাকে বলা হয় অ্যালোস্টেরিক এনজাইম। এই এনজাইমটা তার আকার পরিবর্তনের মাধ্যমে ইনডিউসড হিটে অংশগ্রহণ করে। করে অ্যালোস্টেরিক। সব ক্ষেত্রে নয় এটা। কিন্তু অন্য একটা এনজাইম তার তো অ্যাক্টিভ সাইডে পরিবর্তন হচ্ছে না, তাছাড়া বিক্রিয়া প্রভাবিত করতে পারবে না। তাহলে সেক্ষেত্রে তো একটা সাবস্ট্রেট একই রকম থাকবে। বাবা হ্যাঁ আমি কিন্তু ওই জন্য আগে বলেছি ব্যতিক্রম কথা। কিছু সাবস্ট্রেট এনজাইমের ক্ষেত্রে ওরে স্বামী এটা তারপর ও খাবারে খাওয়া কাজ করে, কিছু ক্ষেত্রে ব্যতিক্রম করা। আমরা আসল কথা বলি তো বসায় আছে। মানে কি যে বুঝানো যাবে নয় স্যার। না স্যার আপনার বলছি এটা ব্যতিক্রম ঘটনা সব ক্ষেত্রে না। সবসময় কি না হবে? সবসময় নয়, সবসময় নয়। আচ্ছা, আপনারা কি অ্যালোস্টেরিক এনজাইম বুঝছিস? Yes, sir. আমরা এভাবে বলবো যে সমস্ত এনজাইম কি করে? আকৃতি পরিবর্তনের মাধ্যমে সাবস্ট্রেটের সাথে যুক্ত হয়। এই এনজাইমগুলোকে কি বলা হয়? অবশ্যই অ্যালোস্টেরিক এনজাইমের সংজ্ঞাটা বই অন্যভাবে দিয়েছে। আমি একেবারে এখানে কি লিখি একটু যারা পরিবর্তন করতে পারে, এখানে বলছে এদের আকৃতি ও কাজ সহজে পরিবর্তনশীল হতে পারে। এ ধরনের এনজাইমকে বলা হয় ফালতু কথা। আমরা ডাইরেক্ট বলবো যে সমস্ত এনজাইম, শেষ করি, যে সমস্ত এনজাইম আকৃতি পরিবর্তনে সক্ষম তাদেরকে কি বলা হয়? অ্যালোস্টেরিক এনজাইম বলা হয়। প্রোটিন যেহেতু প্রত্যেক প্রোটিন কতগুলো পেপটাইড সাবইউনিট দ্বারা গঠিত, সকল এনজাইমে সাবইউনিট থাকবে। সুতরাং ওই কথাটা মুখ্য বিষয় নয়। বাবা এদিকে বা এখন পরের কথা, ইনহিবিটর আর ইফেক্টর। আমার দিকে তাকাও। আচ্ছা, ইনডিউসড হিট একটা কিন্তু প্রক্রিয়ার নাম, আর অ্যালোস্টেরিক এনজাইম একটা নাম, তাই না? এখন ইনহিবিটর সব জায়গাতে আছে, স্বামী স্ত্রীর মধ্যে কুলু লাগায়, তাই না? আমি যদিও বা সময় পাই না। কালকে একটা কি যেন নাটক তোদের আন্টি দেখতেছিল, তাতে দেখলাম আর খুব অতগুলো দিয়ে নায়কের বিয়ে হয়েছে। এখন এক দিয়ে একসাথে আগে সম্পর্ক ছিল, তার বিয়ে হয়নি দেখে এই আবার চাচ্ছে এদের সংসারে কুলু লাগানোর জন্য। উদাহরণটা বোঝে, পড়া ভুলে যা, আমার উদাহরণটা ভুলবি না তো। আর উদাহরণটা মনে হলে লিখতে পারবি। শেষে ওই মেয়েটা আশির নাটক করতেছে, পানি খাতে পানি পড়ে গেছে, নায়কের কাছ থেকে বলতেছে একটু তোমার রুমালটা দাও। রুমালটা নিয়ে ঠোঁটে লিপস্টিক ছিল, রুমালের ভাঁজ খুলিয়া ঠোঁটে একবার লিপস্টিক ভরে দিছে শত্রুটা, আর বউ যখন রুমাল ধুয়ে দিবে দিবে এমন শত্রু হচ্ছে ইনহিবিটর। এই ইনহিবিটর করে কি? ইনহিবিটর হচ্ছে কি? অ্যাক্টিভ সাইট দিয়েই তো সাবস্ট্রেটের সাথে প্রীতির বন্ধনে আবদ্ধ হবে। এই শালা ইনহিবিটর এই করবি কি? ওই অ্যাক্টিভ সাইটটা দখল করে বসে। আমি আগে বুকুট বুঝছি, তুই বুকুট আসবে। নাটক দেখলেও সেখানে উদাহরণ খুঁজছে। আমরা তাহলে এভাবে বলবো যে সমস্ত পদার্থ, এই আচ্ছা তোরা একটু বুঝবো না কেন যে অ্যাক্টিভ সাইটে যদি দখল করে তাহলে কি সাবস্ট্রেটের সাথে যুক্ত হতে পারবে? তুই শালা সাবস্ট্রেটের সাথে যুক্তই হয় নাই, আর পরিবর্তন কি আনবে?
তাহলে বিক্রিয়ার গতিকে ত্বরান্বিত করবে। তাহলে এনজাইমের কাছে কি বাধা দিচ্ছে না? তাহলে আমরা বলবো এইভাবে, যে সমস্ত পদার্থ এনজাইমের ক্রিয়াকলাপে বাধা প্রদান করে তাদেরকে ইনহিবিটর বলে। আবার খেলছে যে সমস্ত পদার্থ এনজাইমের ক্রিয়াকলাপে এরাও প্রোটিনজাত পদার্থ এক কথা। তাহলে আবার বলছি, যে সমস্ত পদার্থ এনজাইমের ক্রিয়াকলাপে বাধা প্রদান করে তাদেরকে ইনহিবিটর বলে। জানিস গান্দা করে না, শোনে না, ইনহিবিটর দুইটা উপায়ে কাজ করে। কয়টা উপায়? নাম্বার 1, সে সরাসরি অ্যাক্টিভ সাইট দখল করে। যে সরাসরি তো বিয়ে বসতে দেবো না, আমি বিয়ে করবো, এমন চ্যালেঞ্জ। ডাইরেক্ট অ্যাক্টিভ সাইটটা দখল করে বসবে, তখন এই আর অন্য কারোর সাথে যুক্ত হতে পারবে না। অথবা কখনো কখনো ওই মেয়েটার মতো রুমালে ঠোঁটে লিপস্টিক ভরে দিবে, পরোক্ষভাবে কাজ করবে। এনজাইমে অ্যাক্টিভ সাইটে দখল করতে না পারলেও তার আশেপাশে জায়গা করে নেবে এবং আস্তে আস্তে অ্যাক্টিভ সাইটটা দখল করার চেষ্টা চালাবে। অ্যাক্টিভ সাইডের কিছু অংশ তাহলে আমি আবার বলছি, পুরো কথাটার সাথে বলছি, আর আবার দেখে গল্পগুলো পরের দিন আর কোনো উদাহরণ না, ডাইরেক্ট একবারে কেমিস্ট্রির মতো বোর হয় এটা আলোচনা করছে, কোন রাস্তার সিঙ্গারা কিছু আলোচনায় যাবে। আমরা বলছি ইনহিবিটর কি, ইনহিবিটর কিভাবে কাজ করে। বলবো যে সমস্ত পদার্থ এনজাইম এর ক্রিয়াকলাপে বাধা প্রদান করে তাদেরকে ইনহিবিটর। ইনহিবিটর দুইটা উপায়ে কাজ করে। অনেক তোর এখন টাকা দিস নেই, আগের মাসে টাকা বাঁধাচ্ছে, কয়েকদিন লাঠি পেটা করবো আগের টাকা। ইনহিবিটর দুইটা উপায়ে কাজ করে। প্রথমত ইনহিবিটর গুলো এনজাইমের সরাসরি অ্যাক্টিভ সাইট দখল করে নেয়, তাই না? এতে করে এনজাইম অন্য কোনো সাবস্ট্রেটের সাথে যুক্ত হতে পারে না। অথবা কোনো কোনো ক্ষেত্রে ইনহিবিটর গুলো অ্যাক্টিভ সাইটের আশেপাশে অবস্থান নেয় এবং ধীরে ধীরে অ্যাক্টিভ সাইটটাকে নিষ্ক্রিয় করে অথবা দখল করে ফেলে। এভাবে ইনহিবিটর কোনো রাসায়নিক বিক্রিয়ার গতিকে ত্বরান্বিত করে বা এনজাইমের ক্রিয়াকলাপে বাধা প্রদান করে। হ্যাঁ, অবশ্যই অবশ্যই। আল্লাহ বলা হচ্ছে যে সরাসরি টাকা শক্তি না থাকলেও কুমন্ত্রণার শক্তি আছে, শয়তানি শক্তি আছে। হ্যাঁ এই স্যার মানে দ্বিতীয় পার্টটা বলেন, এই জন্য কি ইন্ডিউস প্রক্রিয়া হতে পারে।